নমস্কার দর্শক, আপনারা দেখছেন আমার ফেসবুক লাইভ এবং আমার ইউটিউব লাইভ। আজ বাংলার বুকে একটা নতুন ইতিহাস তৈরি হলো। অনেকে ভাবছিল যে কিছু একটা তো ঘটবেই এই বারুইপুর ঘটনা নিয়ে। আজ সেই ভাবনাটুকু বাস্তবে রূপ নিল। রাজ্যে দীর্ঘ 15 বছরের টিএমসি জমানার অবসান ঘটিয়ে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম হাই প্রোফাইল পুলিশি এনকাউন্টার বিজেপি সরকারের। বারুইপুরে সেই নাবালিকা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি যখন চরম তোলপাড়, ঠিক তখনই গভীর রাতে যা ঘটল তার চরম সিনেমার গল্পকেও হার মানাবে রাজ্য পুলিশের এই অভিযান। পুলিশের গুলিতে খতম বারুইপুরে অভিযুক্ত গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। ঘটনাটি আসলে কি এবং এর ভিতরের আসল সত্যটা কি তা নিয়ে আজ আমরা সবিস্তারে আলোচনা করব। পুলিশের অফিসিয়াল বয়ান অনুযায়ী প্রথমে আসা যাক খবরের পেপারের হেডলাইনে। পুলিশি পরিভাষায় একে বলা হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে। পুলিশের দাবি, রাতে যখন অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ এবং পুকুর পাড়ে যাওয়া হয় তখন সে আমচকায় পুলিশের অস্ত্র নিয়ে পালাবার চেষ্টা করে, এমনকি পুলিশের দিকে গুলিও ছোড়ে এবং পুলিশ নিজের আত্মরক্ষার্থে ফায়ারিং করে এবং এই ফায়ারিংয়ে বারুইপুর গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। নথিভুক্ত করার জন্য এই আইনি বয়ান ঠিক আছে, কিন্তু দর্শক একটা কথা ভাবুন, আপনাদের কি মনে হয় আসল সত্যিটা শুধু এইটুকুই? আপনাদের নিজস্ব বিবেক বুদ্ধি কি বলে? আমরা যতটুকু ভেতরের খবর পাচ্ছি, মানে আন্দাজ, পুলিশ যখন নিশ্চিত হয়ে গেছিল যে এই প্রভাসী এই অভিযুক্ত এবং মূল কালপ্রিট, সে প্রথম থেকে নিজেকে বাঁচাতে অন্যদের ওপর দোষ চাপাচ্ছিল, নানান বাহানা করছিল, তখনই তার জমা খরচ এক প্রকার পাকা করে নিয়েছিল আমাদের রাজ্য পুলিশ। আইনি মারপেচে ফেলে এই ধরনের নরপশুদের বছরের পর বছর ধরে জেলের ভাত খাওয়ানো বা জামিন পাইয়ে দেওয়ার দিন শেষ হয়ে গেছে এই নতুন বিজেপি সরকারের আমলে। নতুন বিজেপি প্রশাসন প্রথম এনকাউন্টারেই তা বুঝিয়ে দিয়েছে। আজ এই ঘটনার পর অনেক আতেল সমাজকর্মী ও মানবাধিকার সংগঠন চিৎকার শুরু করে বলবে, কেন পায়ে গুলি করা হলো না, কেন বাঁচিয়ে রাখা হলো না তাকে, কেন তার বিচার শেষ না হওয়ার আগেই তাকে এনকাউন্টার করা হলো, এরকম প্রশ্ন উঠবেই। আবার যখন শ্যুট আউট করতো না তখন আবার বলতো, এই দেখো বিজেপি সরকার অপরাধীদের কোনো কিছু ব্যবস্থা নেই না, হ্যাঁ, এরকম নানা রকম তারা বলতো। কিন্তু মনে করে দেখুন, উত্তরপ্রদেশে যখন এই যোগী মডেল শুরু হয়েছিল তখনও কত বিতর্ক শুরু হয়েছিল। আজ সেই উত্তরপ্রদেশে অপরাধীরা ঠান্ডা হয়ে গিয়েছে। বাংলায় দীর্ঘ 15 বছর ধরে টিএমসির আমলে আমরা কি দেখেছি? কামদুনি থেকে শুরু করে আরজিকর থেকে সন্দেশখালি, ধর্ষকদের আড়াল করা, বিচারের নামে দর্শনের রাজনীতি করা। পুলিশকে তখন হাত পা বেঁধে বসিয়ে রাখতে হয়েছিল। এমন অবস্থা হয়েছিল আমাদের রাজ্য পুলিশের যে আমাদের রাজ্য পুলিশ লেডিজ ওয়াশরুমে ঢুকে লুকিয়ে থাকছে এবং টেবিলের তলায় ঢুকে লুকিয়ে রাখছে নিজের আত্মরক্ষার জন্য। তারা মানুষের কি নিরাপত্তা দেবে? তারা নিজেদের নিরাপত্তার জন্যই টেবিলের তলায় লুকিয়ে থাকতো, মেয়েদের ওয়াশরুমে গিয়ে নিজেদের জীবন বাঁচাতো। তাহলে ভাবুন কি অবস্থা হয়েছিল আমাদের রাজ্য পুলিশের গত টিএমসির 15 বছরের আমলে। কিন্তু বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, বাংলায় আর কোনো তোষণ চলবে না। এই ঘটনায় নির্যাতিতরা মেয়েটি একটি মুসলিম পরিবারের আর অভিযুক্ত প্রভাস একজন হিন্দু। কিন্তু ভোটের আগে রাজনীতির সমীকরণেই যাই থাক না কেন, মসনদে বসার পর মুখ্যমন্ত্রী নিজের রাজধর্ম পালন করেছেন। এখানে যে অপরাধী তার শাস্তি হওয়া দরকার, তার ধর্ম দেখে নয়, এবং এখানে কোনো অপরাধীর তার ধর্ম দেখে তার বিচার হওয়ার কোনো মানেই হয় না। জাস্ট অপরাধীদের কোনো ধর্মই হয় না, হ্যাঁ, অপরাধ করলেই তাকে শাস্তি পেতে হবে, সে যে কোনো ধর্মের হোক কিংবা যে কোনো দলের হোক। ভোটের আগেই এই রাজনীতির সমীকরণ যাই থাকুক না কেন, সিংহাসনে বসার পর মুখ্যমন্ত্রী নিজের রাজধর্ম পালন করেছেন। অপরাধীর কোনো জাত বা ধর্ম হয় না, সে যেই হোক, অপরাধ করলে তার একমাত্র শাস্তি হলো মৃত্যু। নতুন সরকার বুঝিয়ে দিল অপরাধ দমনে প্রয়োজনে ছলে বলে কৌশলে এমন কড়া দাওয়াই দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনো ধর্ষক কিংবা কোনো অপরাধী কোনো বড় ক্রাইম করার আগে হাজারবার ভাববে। অন্যদিকে আরেকটা হিসাব করে নেওয়া যাক, আইন হাতে নেওয়া বা নিজের গণপিটুনি দিয়ে মেরে ফেলা এরকম বাহিনীর তাহলে কি হবে? এই যে একটা নির্দোষ 17 বছরের ছেলেকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো, তার বিচার কি হবে না? অবশ্যই তার বিচার হবে। তার সাথে যারা জড়িত
তাদেরকেও বিচারের আইনে আওতায় আনা হবে। গল্পটা কিন্তু এখানেই শেষ না। একদিকে যেমন মূল ধর্ষকের হিসাব চুকে গেছে, মানে মিটে গেছে, যে ধর্ষক তাকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনি যারা প্রতিবাদের নামে আইন হাতে তুলে নিয়েছিল তাদেরও কিন্তু কোনো রেহাই দেওয়া হবে না। তাদের দল মত নির্বিশেষে তাদেরকে আইনে আওতায় আনা হবে এবং তাদের জমি বাড়ি সম্পত্তি বিক্রি করে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তোলা হবে। ঘটনার পর যাদের উস্কানিতে পা দিয়ে যারা রেল লাইন উপড়েছেন, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এমনকি সন্দেহের বসে পিটিয়ে একজন 17 বছরের যুবককে মেরে ফেলেছে, ভাববেন না তারা পার পেয়ে যাবেন। এটা বিজেপি সরকার, তাদেরকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে তাদের। গতকালই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন প্রায় 200 জনের ওপর উপদ্রবকারীকে চিহ্নিত করা হয়েছে। লকআপে এখনও একটা জায়গা নেই, এমন ভিড় হয়ে গেছে লকআপে, পুরো সেল ভর্তি। যারা ভেবেছিল প্রতিবাদের নাম করে সরকারি সম্পত্তি নষ্ট করবেন আর ছাড়া পেয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে নতুন প্রশাসনের কড়া বার্তা। পাস্ট ইজ পাস্ট, এটা নতুন সরকার। পুরনো সরকারের জমানায় যা হয়েছে সেটা ভুলে যান। নতুন সরকারের কড়া অনুশাসনে তার বরখাস্ত করা হবে না। এটা নিয়ে আপনাদের মতামত জানান। একদিকে ধর্ষকের তাৎক্ষণিক এনকাউন্টার করে তার বিচার পাইয়ে দেওয়া হলো নির্যাতিতাকে, অন্যদিকে আইন ভঙ্গকারী তাণ্ডবকারীদের গণহারে গ্রেপ্তার। নতুন বিজেপি সরকারের এই যে নীতি, আপনারা কিভাবে দেখছেন? বাংলায় আইনের শাসন ফেরাতে কি এই ধরনের চরম পদক্ষেপেরই প্রয়োজন ছিল? আপনার মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। পশ্চিমবঙ্গের সবচেয়ে নির্ভীক ও সবসময় সত্য বিশ্লেষণ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট জিজ্ঞাসাবাদ রইল। দীর্ঘ 15 বছরের চেনা ব্যবস্থার পর নতুন সরকারের এই যে এনকাউন্টার পলিসি, এটা কি বাংলার অপরাধ চিত্র চিরতরে বদলে দিতে পারবে? আপনার কি মনে হয়? আপনার ঠিক যেটা মনে হয় সেটাই কমেন্ট বক্সে জানান। এখানে শেষ করছি আজকের ভিডিও। নমস্কার।